দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি এখন আমরা আলোচনা করব মুদ্রানীতি, বিনিয়োগ সহ অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। আর এর জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান। তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। ধন্যবাদ। গতকাল মুদ্রানীতি ঘোষণা করা হলো। এবারের মূল লক্ষ্য ধরা হলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। জুনের মধ্যে 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সুধার আগের মতোই রাখা হয়েছে, অপরিবর্তিত রাখা হয়েছে। কি আভাস দিচ্ছে? না, আমি মনে করি যে মুদ্রানীতিতে আগের যেই ধারাটা এটাকেই ধরে রাখা হয়েছে, নতুন করে যে তার যেই নীতি অবস্থান এটা সেই অর্থে পরিবর্তন হয়নি। যেটা বিষয় সেটা হলো যে এখানে কিছুটা তারা আশা করছেন যে শেষ সময়ে এসে হয়তো ব্যক্তি খাতের ঋণ প্রবাহ আর একটু বাড়বে, কিন্তু সার্বিকভাবে যে নীতি সুদের হার সেটাকে একই রাখা হয়েছে। এবং মূল লক্ষ্যটা আপনারা জানেন যে গত প্রায় 3 বছরের বেশি সময় এখন মানে একটা মূল্যস্ফীতি খুবই খারাপ জায়গায় আছে। তো মূল্যস্ফীতির যদিও মুদ্রানীতি একমাত্র মানে আমাদের ইনস্ট্রুমেন্ট না, পলিসি ইনস্ট্রুমেন্ট না, কিন্তু মুদ্রানীতির একটা ভূমিকা আছে। আর সেই দিক থেকে মুদ্রানীতিকে কেন্দ্রীয় ব্যাংক বড়ভাবে ব্যবহারের নীতিতে নিয়েছেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নেওয়ার পরে নতুন গভর্নর যখন এই পদে আসেন তিনি এই ব্যাপারে তার এই যে মানে মূল্যস্ফীতিকে কমানোটাকেই তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দিচ্ছে। আমি যদি বলি যে খুব সহজ করে ওনার প্রধান 3টি লক্ষ্যের ভিতরে একটা হলো মূল্যস্ফীতি কমানো, 2 হলো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো, আর 3 হলো আমার বৈদেশিক লেনদেনের মধ্যে একটা স্থিতাবস্থা নিয়ে আসা। আর ফলে সেই দিকে লক্ষ্য রেখেই আমার মনে হয় যে ওনারা এটাকে করেছেন এবং নীতির এখন খুব সহসা পরিবর্তন হবে না, এইটাই ওনারা বলছেন। আপনি বললেন খুব বেশি পরিবর্তন হয়নি, সুদহার থেকে শুরু করে বেশ কিছু বিষয় অপরিবর্তিত আছে আগের মতোই। তো এই অপরিবর্তিত রেখে কি জুনের মধ্যে 7-8% মূল্যস্ফীতি নামিয়ে আনা সম্ভব? এইটা বলা কঠিন। এটা বলা এই জন্য কঠিন কারণ যে আমি যেটা বললাম যে মুদ্রানীতি একমাত্র আসলে পলিসি ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করবে না। মুদ্রানীতির যেই ধরনের মূল্যস্ফীতিকে কমায় এটা সাধারণত খাদ্য বহির্ভূত, আমরা কোর ইনফ্লেশন বলি টেকনিক্যাল ভাষায়। তো সেইটাই অনেক বেশি কাজ করে, কারণ চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসে আপনাকে ঋণ প্রবাহ কমিয়ে বা মুদ্রার প্রবাহ কমিয়ে। তো সেই দিক থেকে সেইটার একটা কার্যকরী ভূমিকা আছে, কিন্তু একই সাথে অন্য জায়গাগুলোতেও কাজ করতে হবে। ফলে কেন্দ্রীয় ব্যাংক একা এটাকে নামিয়ে আনবেন এটা আমি মনে করি না। আমি মনে করি যে একই সাথে আমার যেই সরবরাহ বাড়ানোর দিকে যে আমার একটা মনোযোগ থাকা সেটা থাকতে হবে, এবং সেটা তো ওনারা একা পারবেন না। ওনাদের হয়তো কৃষিতে ঋণ প্রবাহটা ওনাদের বাড়াতে হবে, ধরেন আমি এক্সাম্পল দিয়ে বলছি। একই রকমভাবে আপনার এখানে আমরা জানি যে সুশাসনের একটা অভাব আছে, চাঁদাবাজি আছে। তো সেইগুলোকে রক্ষা করতে হলে আপনি এমনকি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়গুলোকে কাজ করতে হবে। ফলে ওভারঅল মূল্যস্ফীতিটা কমানো কেন্দ্রীয় ব্যাংকের একার দায়িত্ব এটা আমি মনে করি না। এটা যদি কেউ চিন্তা করেন এটা একটা অসম্পূর্ণ আলোচনা হবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যেটা চেষ্টা করছে সেটা হলো তার দৃষ্টিভঙ্গি থেকে সেই জায়গাটাতে তারা অব্যাহতভাবে চেষ্টা রাখবেন এবং তার নীতির অবস্থানের কোনো পরিবর্তন করেন নাই, এইটাকেই ওনারা বলছেন। আমার জন্য যেটা চিন্তা সেটা হলো যে আমি এর ভিতরে আমি ভেবেছিলাম যে মুদ্রানীতিতে খুব স্পষ্টভাবে তার একটা নির্দেশনা থাকবে যে আমরা কিভাবে কৃষিতে বা ছোট ব্যবসায়ী যারা আছেন সেই জায়গাটাতে আমরা ঋণ প্রবাহ বাড়ানোর জন্য তিনি বিশেষভাবে কোনো নির্দেশনা, কোনো পলিসি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন কিনা, কিন্তু সেই জায়গাটায় এখনও কোনো স্পষ্টতা আসেনি। আমি মনে করি যে সামনের মাসগুলোতে এই জায়গাটাতে একটা বড় তাদের নীতি পদক্ষেপ দরকার। আমরা প্রতিবেদনে দেখছিলাম বিনিয়োগ বাড়ার আশাও খুব একটা নেই। সেক্ষেত্রে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, কর্মসংস্থান তৈরি করা, এগুলোতে কোনো প্রভাব পড়বে কিনা সর্বোপরি অর্থনীতিতে? আমি মনে হয় যে কর্মসংস্থানের বিষয়টি অত বড়ভাবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে তারা ফোকাস করেন নাই। তারা অনেক বেশি মূল্যস্ফীতিতে করছেন। এখানে অর্থনীতির মধ্যে কিছুটা আমরা বলি ট্রেড অফ থাকে, একটা করলে আরেকটা করা খুব কঠিন হয়। বিনিয়োগ পরিস্থিতির কথা যদি বলি, বিনিয়োগ পরিস্থিতি আসলে কঠিন আছে, কারণ অর্থনীতির যেই টালমাটাল অবস্থার ভিতরে আছে তাতে নতুনভাবে বিনিয়োগ করাটা কঠিন। ফলে আপনি দেখবেন হয়তো গত বছরেও আপনি দেখেন যদি যখন 2024 সালের জুন মাস পর্যন্ত যে হিসাবটা পরিসংখ্যান ব্যুরো দিল সেখানেও বিনিয়োগ কিছুটা কমেছে। এখন নতুন বিনিয়োগ আসার ক্ষেত্রে অর্থনীতির ভিতরে যে শৃঙ্খলা ফেরানো, আমার মূল্যস্ফীতি কমানো, টাকার বিনিময় হারের মধ্যে স্থিতাবস্থা আনা, আমার সরকারের যে আর্থিক সক্ষমতা, রাজস্ব আদায় বাড়ানো এবং খরচের ভেতরে সুশাসন আনা, এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। সুতরাং ওই জায়গাটাতে আমার অর্থনীতি যদি সংহত হয় কিছুটা,
তাহলে আমার ভবিষ্যতে বিনিয়োগ আসবে। সুতরাং সেই দিকে আমার যে প্রোগ্রেসটা হচ্ছে কিনা, আমার আর্থিক খাতের ভেতরে শৃঙ্খলা ফিরে আসছে কিনা, সেই জায়গায় সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো হয়তো বিনিয়োগকারীদের সামনে আরও উৎসাহিত করবে। সুতরাং আগামী 6 মাসেও আমি মনে করি যে অর্থনীতি সংহত করার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং কারণ এটার সাথে কিন্তু একইভাবে আপনার নির্ভর করবে হলো যে আপনি জ্বালানি সরবরাহ করতে পারবেন কিনা, আমার আসলে সক্ষমতা আছে কিনা, আমি তো আমদানি করি, তো সেই সক্ষমতাগুলোকে তৈরি করতে হলে আমার অর্থনীতির শৃঙ্খলা দরকার, এবং তাহলে আমি মনে করি যে সামনের দিনে বিনিয়োগকারীরাও উৎসাহিত হবেন। কিন্তু আপাতত ফোকাসটা শুড বি অন ইকোনমিক ডিসিপ্লিন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশের মানুষের মাথাপিছুর আয় কমেছে, একই সঙ্গে জিডিপি প্রবৃদ্ধিও কমেছে। মুদ্রানীতিতে বলা হয়েছে জিডিপি প্রবৃদ্ধি বাড়ানোটাই মূল লক্ষ্য না, মূল্যস্ফীতি কমানোটাই লক্ষ্য। যেমনটা আমরা বলছিলাম যে জিডিপি প্রবৃদ্ধি কমা, মাথাপিছু আয় কমা, এই বিষয়টি অর্থনীতির জন্য কি ইঙ্গিত দিচ্ছে? না, প্রবৃদ্ধি কমেছে গত অর্থ বছরে। তারপরে আমি মনে করি যে আপনার এই প্রবৃদ্ধির হিসাবের ভিতরে আমরা যখন অর্থনীতি শ্বেতপত্র করেছি, হিসাবের ভিতরেও কিছুটা কারিগরি দুর্বলতাও আছে, কিছুটা তো রাজনৈতিক প্রভাব ছিল, কারিগরি দুর্বলতাও আছে, ফলে পুরোপুরি রিফ্লেক্ট করে কিনা এটা নিয়েও আমাদের সন্দেহ আছে। যেমন বিশেষ করে সেবা খাতে আপনি দেখবেন যে এই 3টি খাতের ভিতরে সেবা খাত এখনও প্রায় 5% করেছে, কিন্তু ওখানে আসলে তথ্য উপাত্তর ঘাটতি আছে। বড় দেখেন আপনি চিন্তার যেটা আসছে, এটা কিন্তু আমি গত অর্থ বছরের কথা বলছি, যখন শেখ হাসিনার সরকার ছিলেন, তখন কিন্তু এখন যে এখন একটা ভালো হিসাব মোটামুটি হয়তো করা হয়েছে, আমরা ধারণা করছি যে আগের রাজনৈতিক চাপটা নাই, তখন কিন্তু আপনি যেটা বড় শিল্প তাদের প্রবৃদ্ধি মাত্র 1% হয়েছে। সুতরাং আপনার পুরো অর্থনীতির ভিতরে আপনি 4% দেখছেন, কিন্তু আপনার বড় শিল্প উৎপাদন কিন্তু মাত্র 1% বেড়েছে। সুতরাং এই অর্থ বছরে আমি প্রথম যে কোয়ার্টারটা জুলাই থেকে সেপ্টেম্বরের হিসাবটা পরিসংখ্যান ব্যুরো দিয়েছে, সেখানেও কিন্তু ওভারঅল ইকোনমির প্রবৃদ্ধি 1-1.5% মতো হয়েছে, এটা তারা পূর্বাভাস দিয়েছেন আর কি, প্রাথমিক প্রাক্কলন। তো সেই দিক থেকে আমি মনে করি অর্থনীতির ভিতরে যে বিশৃঙ্খলা ছিল, যে একটা দুঃশাসন ছিল, ওটার ভিতরে যে বড় ধরনের লুটপাট হয়েছে, সেইটার প্রভাব কিন্তু আপনার অর্থনীতিতে এমনিই পড়া শুরু করেছিল। এখন সেটা আপনি তথ্য উপাত্ত দিয়ে ঢেকে রেখে আরও ক্ষতি করছিলেন। আমার মনে হয় যে তথ্য উপাত্তকে আরও বেশি ভালো করে এবং নীতি প্রণয়নের জন্য সঠিকভাবে এটাকে পরিমাপ করার দরকার। এখন আমরা যেটা বুঝতে পারি যে অর্থনীতি কিছুটা আমার প্রবৃদ্ধি গতিশ্লথ হবে, কিন্তু সামনের দিনে যদি আমরা ওই একই বললাম যে আমি সুশাসনের জায়গাগুলো আনতে পারি, আমি আর ফান্ডামেন্টাল ইকোনমিক প্রিন্সিপালসগুলোকে যদি আমি ঠিক রাখতে পারি, তাহলে আমার আবার অর্থনৈতিক ট্র্যাকে আসার সুযোগ রয়েছে। তথ্য উপাত্তের কথায় যেহেতু আপনি আসলেন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিসংখ্যান দেখি, যেমন আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রেফারেন্সে কিছু তথ্য আপনাকে বললাম কিছুক্ষণ আগে। এই তথ্য উপাত্তগুলো কতটা ভরসাযোগ্য কিংবা শতভাগ সত্য কিনা আপনার কি মনে হয়? আমরা তো যখন অর্থনীতি শ্বেতপত্র করেছি আমরা বলেছি যে এটার মধ্যে বড় গলদ আছে, এখানে ভেতরে রাজনৈতিক প্রভাব ছিল, এবং তার সাথে যারা এটার তৈরি করতেন তারাও এটার সাথে কেউ কেউ জড়িয়ে গেছিলেন। একই রকমভাবে এখানে বড় ধরনের কারিগরি দুর্বলতা আছে। অনেক যেমন জিডিপির হিসাব যদি আমি বলি, অনেকগুলো সেক্টরের হিসাব আছে যেটা আসলে ঠিক আমি বলি যে আমরা বলি রিয়েল টাইম ডেটা, মানে ওই সময়কার তথ্যের উপরে নির্ভরশীল না, পুরনো তথ্যকে ব্যবহার করে প্রাক্কলন করা হতো। তো সেইটা এখনকার অর্থনীতির ভিতরে কিন্তু আপনার সঠিক হিসাব দেয় না। তো যে কারণে আমি বলছি যে এখন যেহেতু প্রভাব মুক্ত হচ্ছে, যেমন আপনার শিল্প উৎপাদনের যেই তথ্যগুলো, এগুলো অনেক বেশি আপনার প্রতি মাসেই পরিসংখ্যান ব্যুরো নিচ্ছেন, বিভিন্ন তাদের যে জরিপ করার পদ্ধতি আছে। সুতরাং সেইখানে রিফ্লেকশনটা যতখানি ভালো হচ্ছে, আপনার সেবা খাতের ভেতরে কিন্তু অতখানি ভালো হচ্ছে না। আবার কৃষির উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে এখনও তাদের কারিগরি দুর্বলতা রয়ে গেছে। কৃষি খাতের ভেতরে বিশেষত আপনি যখন মৎস্য খাত বা যেটা আমার প্রাণীজ সম্পদ খাত আছে সেইগুলো কিন্তু, বা আমার বনজ সম্পদ আছে, এগুলোর ভিতরে দুর্বলতা এখনও স্পষ্ট, এবং এইটার তথ্য কিন্তু সরাসরি পরিসংখ্যান ব্যুরো কিন্তু তৈরি করে না। তো ওই জায়গাগুলোর দুর্বলতা, মানে রাজনৈতিক প্রভাব থেকে হয়তো আমরা বেরিয়ে হচ্ছি এখন, কিন্তু কারিগরি দুর্বলতাগুলো এখন আসলে ভালো করে মনোযোগ দেওয়া দরকার। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হলো পরিসংখ্যান তৈরিতে পেশাদারিত্ব
এবং স্বাধীনতা প্রণয়ন করাটা জরুরি। জি, আমরা অর্থনীতির এই পর্যায়ে সবাই চাচ্ছে অর্থনীতির সংস্কার। গতকাল মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর বলেছিলেন যে পাচারের অর্থ ফেরাতে অন্যতম বাধা হচ্ছে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়হীনতা। আপনার কি মনে হয় সমন্বয়হীনতাটা কোথায় এবং এটাকে সমাধান কেন করা যাচ্ছে না, কিভাবে করা সম্ভব? দেখেন, একই রকমভাবে বলবো যে কেন্দ্রীয় ব্যাংকের আমরা মানে সরাসরি ছোট কিন্তু করে আনা শেষ সময় সম্ভব চলছে। না। আমি যেটা মনে করি যে প্রথম তো আমার কেসগুলোকে তৈরি করতে, যে অর্থ পাচার হয়েছে এটা ওখানে বিচারিক প্রক্রিয়া আছে, সুতরাং অনেকগুলো মন্ত্রণালয়ের কিন্তু এখানে দায়িত্ব আছে। সুতরাং ওই সমন্বিত কর্মপদ্ধতিটা তৈরি করা এবং সেটাকে সঠিকভাবে সময় মতো বাস্তবায়ন করাটা এখন খুবই জরুরি। এটাতে খুবই সিরিয়াসলি আমি মনে করি যে স্পেশাল টিম নিয়মিত ভিত্তিতে এটাকে মনিটর করা উচিত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতির বিভিন্ন বিষয়, যেমন বিনিয়োগ, মুদ্রানীতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সিপিডির জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান।